ওকে, বস সবাই বস। হ্যাঁ দাও ভিডিওটা দাও। টপিকগুলো প্রথম হচ্ছে আমরা ওয়ান শট প্রো মানে তাপগতিবিদ্যা নিব। সেটা হচ্ছে তোমরা 26 ব্যাচের জন্য। তো এটা 27-এর এটা প্রাইভেট করে রাখবো। 27-এরকে দিব যখন ওদেরই অধ্যায় শেষ। তো ওদের রিভিশনমূলকের জন্য আমি এই জন্য রেকর্ড করতেছি আর কি। আচ্ছা, তাপগতিবিদ্যা আমাদের প্রথমত হচ্ছে অধ্যায়টা আমরা কয়েকটা সিকোয়েন্সে ভাগ করতে পারি, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্র নিয়ে মূলত কথাবার্তা আর কি। আর মাঝারি কয়েকটা প্রক্রিয়া আছে। তুমি যদি ওভারঅলভাবে একটু ঘুষাই উঠাতে পারতো, মানে এই মুহূর্তে তোমাদের পরীক্ষার বেশি দিন নেই। তো তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো আমি বিকল্প অপশান দেখছি না আর কি। তারপর আমি চেষ্টা করবো ভালোভাবে বুঝে দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা যদি আমরা বলি, একদম তাপগতিবিদ্যা মানে তাপকে কাজে লাগাই, আমরা কাজ করি আর কি। তাপটা কাজে কনভার্ট হয় এটা আর কি। তাহলে পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপ ও কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কী বলবো? তাপগতিবিদ্যা বলবো আর কি। এটা লিখতে পারো পদার্থবিজ্ঞানের যেই শাখায়, তাড়াতাড়ি লিখবা, পদার্থবিজ্ঞানের যেই শাখায় তাপ কাজ ও শক্তি এর মধ্যে সম্পর্ক স্থাপন। আমি তোমাদেরকে পুরো নোট পিডিএফটা তো দিয়ে দিয়েছি বেসিকের। সো এখন যদি তোমাদের হাতে সময় নিয়ে আমি জাস্ট সৃজনশীল আসার মতো জিনিসপত্র নিয়ে আলোচনা করব। মধ্যে সম্পর্ক স্থাপন করে বা আলোচনা করে তাকে তাপগতিবিদ্যা বলে। এই তোমার এটা খোলো, তাকে তাপগতিবিদ্যা বলে। তো তাপগতিবিদ্যায় আমরা পাসওয়ার্ড কি আচ্ছা দেখো। তো তাপগতিবিদ্যা আমরা দেখলাম, তাপগতিবিদ্যার অনেকগুলো জিনিস নিয়ে আমরা কাজ করি। প্রথমত হচ্ছে আমরা তাপ নিয়ে কাজ করি, তারপরে কাজ নিয়ে আলোচনা করা হয়, তারপরে এখানে অভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি, তারপরে এখানে অলসো তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়। এই 4টা শব্দ তোমরা দেখবা অনেক অহরহ পাইতেছো আর কি তাপগতিবিদ্যা যখন পড়বা। তো এখানে তোমরা পিডিএফ থেকে এই জিনিসটা একটু পড়ে নিবা। আমি তোমাদের কনসেপ্ট ওয়াইজ দেখাতেছি। সেটা হচ্ছে তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না, ঠিক আছে। খ নম্বরে আসবে, তোমরা পিডিএফ থেকে একটু নিজেরা পড়ে নিবা। তাপ এবং তাপমাত্রা এই যে। তা আমি যদি বলি তাপটা কি, তাপ হচ্ছে এক প্রকার লাইক এনার্জি। হ্যাঁ, এটা আমাদেরকে কনভার্ট করে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট করে। আর তাপমাত্রা হচ্ছে এক প্রকার অনুভূতি। আমরা ধরো যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, এটা কী বলো তো? তাপমাত্রা, ঠিক আছে, এটা আর কি। তো এটা তোমরা পড়বা ভালোভাবে। এই ব্যাখ্যাটা এটা খ নাম্বারে অবশ্যই আসবে। এটা হচ্ছে রেফারেন্স দিয়ে দিলাম, এটা ভালোভাবে পড়বা, ঠিক আছে। ওকে, আসো। তো এবার আসো আমাদের তাপ প্রবাহের নিয়ম। তাপ প্রবাহিত হয় কিনা বলো তো? তাপ, এটা আশা করে লিখছো। তাপ প্রবাহ কতভাবে হয় তোমরা ক্লাস 4-5 থেকে এটা জানো, বলো তো? আমি এখন যেভাবে লিখতেছি এই জিনিসগুলো জাস্ট লিখবা ভালো করে। হ্যাঁ, কত প্রকার? 3 প্রকার। কী বলো তো? পরিবহন, পরিচলন আর কি বিকিরণ। পরিবহন, সংবহন আর কিছু কি বিকিরণ। তাহলে তাপ প্রবাহের মাধ্যম, দেখো যে তাপ প্রবাহের নিয়ম 3টা জিনিস। কী বলো তো? তাপ প্রবাহের মাধ্যম কি? একটা হচ্ছে পরিবহন, সংবহন, বিকিরণ। ঠিক আছে, পরিবহন, সংবহন, বিকিরণ। পরিবহন কাদের মধ্যে হয় বলো তো? পরিবহনটা কঠিন পদার্থের মাধ্যমে, মানে একটা কঠিন পদার্থের মাধ্যমে তাপ যায়। ধরো লোহার এক প্রান্ত তুমি গরম করছো, আরেক প্রান্ত গরম হয়ে গেছে, এটা হচ্ছে কি? পরিবহন। তাহলে কঠিন পদার্থের মাধ্যমে আর কি, কঠিন পদার্থের মধ্যে। আর বিকিরণটা কি বলতো? বিকিরণটা কোনো মাধ্যম ছাড়া, এটা কোনো মাধ্যম ছাড়া। আর সংবহনটা কী হবে? তরল ও বায়বীয়, এই 2টা প্রকারের মধ্যে সংবহন হয়, তরল ও বায়বীয়। এটা হচ্ছে আমাদের
প্রবাহের যে নিয়মটা। তারপরে আসো আমরা যদি বলি তাপের প্রভাব, তাপমাত্রা আমরা বলছিলাম, তাপীয় সমতা। এবার আসো এইগুলা রিডিং দেখলে বুঝবা। এবং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। মনে রাখবা তাপগতিবিদ্যার 3টে সূত্র নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। শূন্যতম সূত্র, প্রথম সূত্র আর কত, তৃতীয় সূত্র। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে কাজে লাগায় আমরা থার্মোমিটার আবিষ্কার করছি। ঠিক আছে, তাহলে থার্মোমিটারের ভিত্তি, হ্যাঁ থার্মোমিটারের ভিত্তি হচ্ছে এই সূত্রটা, থার্মোমিটারের ভিত্তি। এটা এমসিকিউতে আসে, থার্মোমিটারের কি ভিত্তি। এবার আসো তাহলে তার এই আমরা শূন্যতম সূত্রটা যদি আমরা একটু দেখি। শূন্যতম সূত্রটা ধরো এখানে একটা তাপমাত্রা এ বস্তু, এখানে একটা বস্তু আছে কত, বি বস্তু। কি বস্তু এটা, বি বস্তু। তো এইটা হচ্ছে সি বস্তু। তো এর তাপমাত্রা হচ্ছে টি অফ এ, এর তাপমাত্রা হচ্ছে টি অফ বি, এর তাপমাত্রা হচ্ছে টি অফ সি। শূন্যতম সূত্র বলে এ আর সি যদি তাপীয় সমতায় থাকে এবং বি আর সি তাপীয় সমতায় থাকে, তাহলে এই দুইটাও তাপীয় সমতায় থাকবে। জিনিসটা হলো কি, ধরো তুমি আর তুমি, তোমরা দুজন বন্ধু, মানে তোমরা একজন একজনকে চিনো না। ধরো তুমি এমনের বন্ধু, তুমিও এর বন্ধু। তাহলে যেহেতু তোমরা এই দুইটার সাথে কানেকশন, তার মানে ওরা পরস্পর দুজন বন্ধু, ঠিক না? ধরো এর বন্ধু এ, এর বন্ধু এ, আমার মধ্যে ওরা দুজন কানেক্টেড। হ্যাঁ, তো এই তার মানে এরা দুজন বন্ধু হবে। ধরো এরকম যদি হয় এ সি এর বন্ধু, বি ও সি এর বন্ধু, এ আর বির মধ্যে শত্রুতা, তাহলে এই সম্পর্কে ঝামেলা আছে। তাহলে এই কথাটা আমাদেরকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে যে এ আর সি যদি তাপীয় সমতায় থাকে, সমতা বলতে কি, ধরো এক জায়গায় 20 ডিগ্রি সেলসিয়াস, এক জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টোটাল কত, 35। 35 দুই কত, 17.5 মনে হয়। তাহলে 17.5 পর্যন্ত তারা তাপ না মানে তাপ আসা যাওয়া করবে আর কি। তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আসে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ঠিক আছে, এটা একটু উঠে নাও যে তাপগতিবিদ্যা। তাহলে এই আমরা যদি বলি যে হ্যাঁ তোমরা পরে নোট করে নিবা। আচ্ছা, এখন যতটুকু পারো করে নিবে সূত্রগুলো, যদি না পারো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, নানি যা পারো তা উঠাও। তাহলে এটা হচ্ছে আমাদের থার্মোমিটারের কি ভিত্তি। ঠিক আছে, থার্মোমিটারের ভিত্তিটা হচ্ছে এটা তাপীয় সমতা। আর এটা একটু তোমরা পিডিএফ থেকে দেখে নিবা যে সংজ্ঞাটা। হ্যাঁ, আমি সংজ্ঞাটা পিডিএফ থেকে দেখে নেবা। আমি ইউটিউবে যদি কেউ করে থাকে আমি সংজ্ঞা পিডিএফটা দিয়ে দিব, পিডিএফ যে এই কথাটাই আমাদের, যেহেতু আমাদের টাইম নেই। তোমার পাসওয়ার্ড কি? আচ্ছা হয়েছে, ওকে। তো আমরা শূন্যতম সূত্র দেখলাম। এখন আসো আমাদের থার্মোমিটার। থার্মোমিটার যদি নিয়ে আমরা আলোচনা করি, থার্মোমিটার, হ্যাঁ থার্মোমিটার। তোমরা যখন ক্লাসটা করবে তখন আমার বেসিক শিটের পিডিএফটা ফাঁসে রাখবে আর কি। থার্মোমিটার ধরো দুইটা ডিভাইস আর কি একসাথে ক্লাস আছে। থার্মোমিটার, তো থার্মোমিটার হচ্ছে কি, তাপমাত্রা পরিমাপের যে যন্ত্র আর কি, এটা হচ্ছে থার্মোমিটার। তো সবসময় যে আমরা সব তাপমাত্রা পরিমাপের জন্য সবসময় থার্মোমিটার ব্যবহার করি এরকম না, থার্মোকাপলও হতে পারে। ঠিক আছে, আরও 2-3 প্রকার হতে পারে, আমরা এটা পরে দেখাবো থার্মোমিটার। এবার আমরা কতগুলা জিনিস দেখবো। একটা হচ্ছে কতগুলো সংজ্ঞা, এগুলো সংজ্ঞাগুলো ভালো করে দেখবে। একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, সরি উষ্ণতামিতিক পদার্থ, উষ্ণতামিতিক পদার্থ, একটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, আর একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। এই সংজ্ঞাগুলো একটু তোমরা পড়ে নিবা। আমি যদি একটু বলে দিব, উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ আর উষ্ণতামিতিক ধর্ম। যেমন তোমরা যখন একটা থার্মোমিটার জ্বর মাপো, আমাদের স্বাভাবিকভাবে মানুষের যখন জ্বর মাপি না, ধরো এটা হচ্ছে থার্মোমিটার, এই থার্মোমিটারের দাগ কাটা থাকে আর কি। তো এই পর্যন্ত দেখবে একটা কালো দাগ, এই কালো দাগটা হচ্ছে মূলত ফারদ। এই ফারদটাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। আর যেই ধর্ম ফারদ যদি উঠানামা করে, এটাকে আমরা কি বলি, উষ্ণতামিতিক কি ধর্ম। বুঝা গেছে? তাহলে উষ্ণতামিতিক পদার্থ আর উষ্ণতামিতিক ধর্ম এগুলো আমাদের কিন্তু সিকিউতে আসে, এই কতে আসে আর কি, কিংবা ক্ষতেও আসে। ঠিক আছে, এবার আসো থার্মোমিটার ছাড়াও আমাদের আরও 3 প্রকার হতে পারে। থার্মোমিটার ছাড়া আমি যদি বলি, তোমরা যতটুকু পারো উঠে নাও। আচ্ছা, থার্মোমিটার ছাড়াও আমাদের 3টে হতে পারে। একটা হচ্ছে থার্মোমিটার ছাড়াও তাপমাত্রা পরিমাপের যন্ত্র। আমি যদি লিখি যে থার্মোমিটার ছাড়াও তাপমাত্রা পরিমাপের, তাপমাত্রা এই লেখো, তাপমাত্রা পরিমাপের যন্ত্র আরও 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে থার্মোস্টার,
আরও হইতে পারে, আমি জাস্ট দেখে নেব। তারপর হচ্ছে থার্মোকাপল, আর যে পাইরোমিটার, এই তিনটে। পাইরোমিটার, ঠিক আছে। থার্মোস্টার, থার্মোকাপল আর হচ্ছে পাইরোমিটার। আচ্ছা, থার্মোস্টার হচ্ছে রোদের পরিবর্তনে আর কি, তাপমাত্রা পরিবর্তন, রোদের পরিবর্তন। আমরা যদি লিখি যে তাপমাত্রা পরিবর্তনে রোদের পরিবর্তন। দেখো আমরা তাপমাত্রা পরিবর্তন এখানে প্রথমে থার্মোমিটার যেটা দেখছি, দেখো থার্মোমিটার এক জিনিস, থার্মোস্টার আরেক জিনিস, থার্মোকাপল আরেক জিনিস, পাইরোমিটার আরেক জিনিস। তো থার্মোস্টার যেটা, সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, রোদের পরিবর্তন। তাহলে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে না কমে, একটা তোমরা চলতে পড়ছো, তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে না কমে? রোদ কিন্তু বাড়ে, অণুগুলো ছুটাছুটি বাড়ে, ঠিক না? তাহলে তাপমাত্রা, আমরা রোদের পরিবর্তন দেখে তাপমাত্রা পরিবর্তনটা হিসেব করে ফেলতে পারবো, ঠিক আছে, এক্স্যাক্টলি তাপমাত্রা আর কি। তারপরে আর একটা থার্মোকাপলটা কি জানো? তড়িৎচালক শক্তির হিসাবে আর কি। তড়িৎচালক শক্তি চিনো? কাপল তড়িৎচালক শক্তি কিংবা ব্যাটারি, আমরা যেটাকে বিভব বলি আর কি। থার্মোকাপল, হ্যাঁ, ব্যাটারির বিভব। ব্যাটারির বিভব ধরো এটা এর হিসাবে আর কি, এর হিসাব, থার্মোকাপল এর হিসাব। এগুলো এমসিকিউতে আসতে পারে, জাস্ট এর হিসাব। আর পাইরোমিটার হচ্ছে তাপের বিকিরণের সাহায্যে, তাপের বিকিরণের সাহায্যে। একটু যদি আমরা মনোযোগ দিই যে থার্মোস্টার, থার্মোকাপল আর একটা হচ্ছে কি পাইরোমিটার। থার্মোস্টার, থার্মোকাপল আর একটা হচ্ছে কি পাইরোমিটার। তো থার্মোকাপল এর এটা কার উপর ভিত্তি করে তৈরি? এই যে এটা তাপমাত্রা পরিবর্তনের, রোদের পরিবর্তন, এটা থেকে তড়িৎচালক শক্তি, আর এটা হচ্ছে পাইরোমিটার। যেমন সূর্যের তাপমাত্রা যে মাপি না, এটা হচ্ছে কি বিকিরণের মাধ্যমে। সূর্যের তাপমাত্রা বা দূরের কোনো জিনিস, সূর্যের তাপমাত্রা যদি আমরা বলি, আচ্ছা, এবার সূর্যের তাপমাত্রা কেন পাইরোমিটার বলা হয়? দেখো তুমি সূর্যের কাছাকাছি কখনো যেতে পারবা? সূর্যের কাছাকাছি গেলে তো তুমি মানে সূর্যের থেকে কত দূরে আমরা তাপমাত্রা মাপি আর কি। এখন ধরো আমি তোমাকে বলি, ধরো মাইজদিবাজার একটা ঝামেলা লাগছে, মারামারি লাগছে, ধরো মাইজদিবাজার ঝামেলা লাগছে, এটা তুমি এখানে বসে বলতে পারো বিকিরণের সাহায্যে। ধরো এখানে ভয়ঙ্কর মারামারি লাগছে, তাহলে নিউজটা তাড়াতাড়ি ছড়াবে নাকি এমনি দুজন মারামারি থাপ্পড় দিচ্ছে এটা তাড়াতাড়ি ছড়াবে? মারামারি বেশি লাগবে। তাহলে এখান থেকে আমরা তীব্রতাটা ফিল করতে পারতেছি, যে আওয়াজ দেখে বা অনেক দেখে, এটা বিকিরণ আর কি, মানে তীব্রতার উপর নির্ভর করে আর কি। তীব্রতা যত বেশি ছড়াবে তত বেশি। যেন আমরা সূর্যের তাপমাত্রা দূর থেকে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে পাইরোমিটার। এই তিনটা ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা এটা যদি দেখা হয়, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে থার্মোমিটারে তাপমাত্রা পরিবর্তন রোদের। কই যাবি শুনে? ওকে, আচ্ছা দেখো, এটা যদি লেখা হয় তাহলে আমাকে বলবা, তাহলে আমাদের দুইটা তাপমাত্রা, আমরা থার্মোমিটার কেমনে কাজ করে, থার্মোমিটারের ভিত্তি জানবো আর কি। এটা হচ্ছে ঊর্ধ্বস্থির বিন্দু, আমরা দুইটা শব্দের সাথে পরিচিত হব। ঊর্ধ্বস্থির বিন্দু, আর আরেকটা হচ্ছে কি বলতো, নিম্নস্থির বিন্দু। তুমি সুরি নিয়ে বসে আছে কেন? আচ্ছা, ঊর্ধ্বস্থির বিন্দু আর নিম্নস্থির বিন্দুর মধ্যে তফাৎটা কি? ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে ধরো তাপমাত্রা কোনো একটা স্কেলে, হ্যাঁ, ধরো থার্মোমিটার তাপমাত্রা স্কেল কিন্তু আমরাও বের করতে পারি। আমরা কি দেখি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, হ্যাঁ, বুঝি নাই? চলে যাবে এখন? ওকে দেখো, তাইলে এখন ধরো ঊর্ধ্বস্থির বিন্দু বলতে ধরো এটা একটা স্কেল, এই স্কেল মানে এটা হচ্ছে ধরো এই ক্যালভিন স্কেল হতে পারে। একটু বোঝার চেষ্টা করো, ওয়ান শট হলে একটু বোঝার চেষ্টা করি, নাহলে তো আর পার্থক্য কী। তো এই যে পয়েন্টটা, সর্বনিম্ন যে পয়েন্টটা, এটাকে বলা হয় কি নিম্নস্থির বিন্দু, আর সর্বোচ্চ যে পয়েন্ট, এটাকে বলা হয় ঊর্ধ্বস্থির বিন্দু, ঠিক আছে? তাহলে এগুলো সংজ্ঞাটা একটু তোমরা অবশ্যই পিডিএফ থেকে পড়ে নেবে। হ্যাঁ, সব দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে, সব পিডিএফে দেওয়া আছে, ঠিক আছে? আমি পিডিএফ গোছানো নোট দিচ্ছি তোমাদের, তো তোমাদের তো টাইম নেই এই জন্য আর কি। এটা হচ্ছে জাস্ট একটা রিভিশন ক্লাস, ঠিক আছে, যাতে তুমি দেখলে বুঝতে পারো আর কি। তো আমি যদি এখানে সংজ্ঞাটা লিখি যে প্রমাণ তাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, হ্যাঁ, প্রমাণ তাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাহলে দেখো তো বরফ গলা শুরু করে, আমরা যদি বলি সেলসিয়াস স্কেলে, শোনো আমরা যদিও স্কেল নিয়ে আলাদা পড়াশোনা করবো, সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় বরফ গলা শুরু করে? 0 ডিগ্রি। আবার কত ডিগ্রি তাপমাত্রায় সে বাষ্প হওয়া শুরু করে? 100 ডিগ্রি। এই ঘটনাটা আবার ক্যালভিন ফারেনহাইটে যায় কত? 32, আর 200 কত?
12, ঠিক আছে। আবার যখন এই জিনিসটা তুমি যখন কিসে নিবা, ক্যালভিনে নিবা, তখন এটা কত 273 আর এটা কত 373। মজার ব্যাপার হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস যা প্রকাশ করবে ওইখানে 32, তা এখানে কত। এখন ধরো তোমার মনে হয়েছে যে হ্যাঁ অজানা আর কি, এখন এইচবি আর কি। এখন ধরো তোমার মনে হয়েছে না আমি একটা মারবো, ধরো আমার নাম শান্ত, আমি এই এইচ দিয়ে একটা শুরু করলাম, HSANTO, ধরো ও, এটা উদ্ধস্থির বিন্দু আমি ও ধরলাম আর কি। তো আমি বললাম আমার মন চাইছে এটা, ধরো আমার মন চাইছে আমি শুরু করলাম 50 থেকে শেষ করলাম ধরো 150। জিনিসটা সেম, ঘটনাটা সেম। ধরো এখানে কয়টা কাঁটা বলো তো, 1 থেকে 100টা, কয়টা ঘর, 100টা ঘর না। আর এখানে কয়টা, 212 থেকে 32 গেলে কত, 100টাই ভাই কেন 180, আর এখানে হচ্ছে কত 100। ধরো আর এখানে কত, এখানে 100, ধরো আমি আরও বাড়াই দিলাম, ধরো আমি এখানে ধরো 200 দিলাম, তাহলে এখানে ঘর কয়টা হইব, 150টা নাকি 150 না। এখন এখানে 100টা যা প্রকাশ করবে, এখানে 180টা যা প্রকাশ করবে, এখানে 100টা প্রকাশ করবে, এখানে 150টা যা প্রকাশ করবে, তাহলে কোন ঘর, মানে ঘর একই থাকবে। ধরো এখানে যত কম হবে ঘরের সংখ্যা বড় হবে আর কি। মানে ধরো জিনিসটা হচ্ছে, আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই। ধরো ওই যে তোমরা সব কাগজ এক চক্কা পড়ছো না, ধরো কেউ এখানে ঘর নিছো 50টা, কয়টা নিছো 50টা, দূরত্ব কিন্তু একই, থার্মোমিটার তো একই। আবার কেউ ধরো এখানে ঘর নিছে ধরো এখানে 50টা, এখানে ধরো 25টা, তাহলে এখানে 2 ঘর সমান যা হবে, সরি এখানে 2 ঘর সমান যা হবে, এখানে 1 ঘর সমান তা হবে, মেজার তো ওইভাবে করে আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের তাপমাত্রা স্কেলের পার্থক্য। এবং তুমি চাইলে তুমি নিজে একটা স্কেল মাপে ফেলতে পারবে আর কি। তো ঊর্ধ্বস্থির বিন্দু কাকে বলে, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, সেটা সেলসিয়াসে কত 0, সেটা ফারেনহাইটে কত 32, সেটা ক্যালভিনে কত 273, সেটা রোমার একটা আছে সেটা না 80। কথা বুঝে গেছে, বুঝছো? তো ধরো তুমি একটা অজানাও দিতে পারতো আর কি, এটা আসবে আর সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে ঊর্ধ্বস্থির বিন্দু আর নিম্নস্থির বিন্দু না বুঝতে শুরু করছি। প্রমাণ তাপমাত্রাও চাপে, প্রমাণ তাপমাত্রা কত এটা আমরা জানি, প্রমাণ তাপমাত্রা 273 ডিগ্রি। প্রমাণ তাপমাত্রা চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ, তাহলে বলুন তো প্রমাণ তাপমাত্রা চাপ কত হবে। প্রমাণ তাপমাত্রা আমরা ক্যালভিন 273 ডিগ্রি সেলসিয়াস, ক্যালভিন। আর প্রেশারটা কত হবে 101 325 নিউটন মিটার ইনভার্স 2। হ্যাঁ না এটা ক্যালভিন ডিগ্রি দেবে না। আচ্ছা এইটাকে আবার আমরা 1 অ্যাটমসফিয়ারে বলি, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। ভলিউম হচ্ছে 1 মিটার কিউব বলা হয় আর কি। প্রমাণ তাপমাত্রা 22.4 মেবি ভলিউমটা, ঠিক আছে। প্রমাণ তাপমাত্রা হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপ, আয়তনটা লাগে না এখানে, আয়তনটা লাগে না। প্রমাণ তাপমাত্রা চাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটা নিম্নস্থির বিন্দু, আর যেটা বাষ্পীভূত হওয়া শুরু করে ঊর্ধ্বস্থির বিন্দু, ঠিক আছে। আমরা এই দুইটা জিনিসকে কাজে লাগে। আমরা এখন সূত্র করবো। যেমন আমি সেলসিয়াসে দেখলাম, যদি আমি সেলসিয়াস স্কেলে দেখি, সেলসিয়াসের জন্য হ্যাঁ আমি আলাদা করে যদি দেখাই, সেলসিয়াসের জন্য কত রেখে শুরু হয় 0, আর এখানে কত 100, ঠিক আছে। এবার যদি আমি ফারেনহাইটের জন্য দেখাই, তারপরে কত এখানে ফারেনহাইটের জন্য কত 32 থেকে, আর এখানে কত 212। তারপরে আমি যদি ক্যালভিনের জন্য দেখাই 273 থেকে 373, ঠিক আছে 373, এগুলো আর কি। তাহলে এখানে ঘর কত হবে 100, এখানে হবে কত 180, আর এখানে হবে কত 100। এদেরকে বলা হয় মৌলিক ব্যবধান। এই যে 100 দেখতে পাচ্তেছো, 180 দেখতে পাচ্তেছো, এই 100, এদেরকে বলা হয় কি মৌলিক ব্যবধান। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করে সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধান কত 100, আর ফারেনহাইট স্কেলে 180, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনা, আমরা এগুলো করতে হবে। তারপরে এখন আমরা আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারবো দুই রকমভাবে। একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, একটা হচ্ছে 2 স্থির বিন্দু নীতি। তো কয় স্থির বিন্দু নীতি, 1 স্থির বিন্দু নীতি, একটা হচ্ছে কত 2 স্থির বিন্দু নীতি। আচ্ছা তো এখানে মেবি আমি ওদেরকে 1 স্থির বিন্দু করে নিই, একটু খেয়াল করি। আচ্ছা এই 2 স্থিরটাই আমাদের কোশ্চেনে বেশি ইম্পর্টেন্ট। আমি 2 স্থিরটা দেখাই, 2 স্থির বিন্দু নীতি। প্রথমে আমি 2 স্থির বিন্দু নীতিটা দেখাই, বিন্দু নীতি। এটা কি দেখা যায় ক্যামেরাতে? আচ্ছা ওকে। 2 স্থির বিন্দু নীতিটা যদি আমরা দেখি, প্রথমে ধরো আমাদের আমি ধরো একটা থার্মোমিটার নিলাম, এই থার্মোমিটার এখান থেকে শুরু হলো, এটাকে আমরা বললাম থিটা আইস। থিটা আইস মানে হচ্ছে কত নিম্ন স্থির বিন্দু, নিম্ন কত স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু। আর ধরো আমি এখানে নিলাম, এটা হচ্ছে থিটা স্টিম, এটা হচ্ছে কত EAM হবে, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। তো ধরো আমি নিজে যখন মেজার করব, যখন আমি নিজে মাপবো, তখন আমার পারদটা ধরো পারদে ধরি বা যে কোনো কিছু ধরলাম, ধরো সেই আসলে এই পর্যন্ত, তখন এটাকে আমরা বলবো থিটা
নর্মাল থিটা বলবো আর কি এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার পরিমাপ কত। তো এখন আমরা দুইটা জিনিসের মধ্যে এখানে সম্পর্ক স্থার করবো আর কি। আর এখানে যেটা এটা হচ্ছে থিটা আইস, আর আরেকটা আছে সেটা হচ্ছে ধরো এক্স আইস। এক্স আইস হচ্ছে ধর্ম, এখানে হচ্ছে এক্স, এক্স হচ্ছে ধর্ম, ঠিক আছে? থিটা হচ্ছে তাপমাত্রা, আর এখানে কত হবে এক্স স্টিম। এই 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 সূত্র জিনিসগুলো উঠাই, হ্যাঁ সূত্র জিনিসগুলো উঠে, এই সূত্রগুলো একটু উঠাও। আর এখানে যে মৌলিক ব্যবধানটা আছে, মৌলিক ব্যবধানটাকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? ওকে, তো আমি এখানে এই সূত্রটা দাঁড় করানোর চেষ্টা করব। এটা একটু উঠাইও। তাহলে এখানে আমি যদি একটা জিনিস দেখাই যে এই দেখো তো, থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটাকে আমরা কি বলি? মৌলিক স্থিরবিন্দু না বলি, মৌলিক ব্যবধান না বলি। আচ্ছা, এখানে আমরা বলো তো তাপমাত্রিক ধর্ম যদি বাড়ে, তাপমাত্রিক পদার্থের পরিবর্তন যদি বাড়ে, তাহলে কি তাপমাত্রা পরিবর্তন হবে না? বাড়বে না? ধরো তুমি ফারত যত বেশি বাড়ে তখন তো তুমি বুঝতে পারো যে তাপমাত্রা বাড়ছে। তাহলে তুমি এখানে সুন্দর করে যদি তুমি লেখো যে আমাদের থিটা যেটা আছে আর কি, এক্স ডেল এক্স সমানুপাতিক ডেল থিটা, এটার মানে কি? এই ডেল এক্সের মানে কি? তাপমাত্রিক ধর্ম পরিবর্তন যত বেশি, এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, ডেল না, তাপমাত্রিক ধর্মের পরিবর্তন যত বাড়বে তাপমাত্রা পরিবর্তন তত বাড়বে। থিটা মানে আমি তাপমাত্রা বলেছি, তাহলে কী বলবো এখানে? এটার পরিচয় কি? তাপমাত্রিক ধর্মের পরিবর্তন, তাপমাত্রিক ধর্মের পরিবর্তন, তাপমাত্রা ধর্মের। আর এটা হচ্ছে কি? তাপমাত্রা পরিবর্তন। এটা কি বলতো? তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন। যেগুলো আমি পিডিএফ থেকে বলবো অবশ্যই পিডিএফ থেকে দেখে নিতে পারবো, কারণ তোমাদের টাইম নেই। ওকে, তাহলে এটা এইখান থেকে যদি আমরা একটা সূত্র দাঁড় করাই, ডেল এক্স বলো তো, এখানে একটা সামনের উঠে দিলে কে না ডেল থিটা, তাহলে ভাই বলো তো আমরা এখানে বলতে পারি না যে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল থিটা এটা সমান সমান কনস্ট্যান্ট কে? কে বলতে পারি কিনা? হ্যাঁ, তাহলে আচ্ছা, তো এখন আমরা তোমাদেরকে যদি মৌলিক ব্যবধানটা দেখাই, ধরো আমি দুইটার মধ্যে মানে এই দেখো এখানে থিটা স্টিম আর থিটা আইস, এই দুইটার ব্যবধান আর এক্স স্টিম আর এক্স এর ব্যবধানটা সমান হবে না এখান থেকে? এই তোমরা ধরো ওই যে আমি যখন বলি ফি ভি ভাই দেখো কে না, তো এখান থেকে তোমরা লিখতে পারো ফি1 বাই বি1 ইকুয়াল টু কত? ফি2 বাই বি2। তো এখানে তো সেমভাবে লিখতে পারো। তাহলে এটার জন্য কী লেখা যাবে বলো তো? ওখান থেকে দেখে বলো তো, ধরো থিটা মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস নিচে হবে কত? তাহলে এক্স মাইনাস এক্স আইস। এই থিটা কোনটা? এই যে দেখো এই থিটা, এই দেখো এই থিটাটা কি? এটা হচ্ছে আমার পরিমাপকৃত, মানে আমি দেখলাম যে ধরো আমার পারটা এতটুকু গেছে, পরিমাপকৃত, আমার পরিমাপকৃত, আমি লিখে দিলাম আমার পরিমাপকৃত, আমার পরিমাপকৃত যে তাপমাত্রা আর কি। তাহলে থিটা মাইনাস দেখো থিটা মাইনাস থিটা আইস আর এক্স মাইনাস এক্স আইস, বুঝছো কি না বলো? তাহলে আমি যদি এবার লিখি থিটা স্টিম মাইনাস থিটা আইস, তাহলে এখানে কত হবে? এক্স স্টিম মাইনাস এক্স আইস, বুঝছো? এটা তো কনস্ট্যান্ট থাকবে। আমি তো এই সূত্র দ্বারা তো এটাই বুঝেছি যে ডেল এক্সের আর ডেল থিটার যে ব্যবধান, ডেল এক্স আর ডেল থিটার ব্যবধান, এগুলো কনস্ট্যান্ট থাকবে, বুঝছো কি না? এই লাইনটা বুঝছো? আচ্ছা, যদি বুঝো তাহলে থিটা মাইনাস থিটা আইস এক্স মাইনাস এক্স আইস, বলো তো থিটা মাইনাস থিটা আইস এটা মানে কি? এন। আর এক্স স্টিমটা একটু ইয়ে লাগবে। আমার উদ্দেশ্য কি জানো? এমন বলো তো আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমাকে প্রশ্নে মানে তুমি তো সেলসিয়াস স্কেলের ধরো যে কোনো থার্মোমিটারের এই জিনিসটা জানো, এই জিনিসটা জানি, এই জিনিসটা দেখে এটা বের করবো। মানে কাহিনী বুঝছো কিনা? তাপমাত্রা কত এটা তুমি কেমনে বার করো? ওই যে তাপমাত্রিক ধর্ম দেখে না, এগুলো তো ফিক্সড, এগুলো তুমি জানো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে থিটা বের করা। আমার কথা বুঝছো? আমার উদ্দেশ্য এখানে কী বের করা? থিটা বের করা। তাহলে আমি যদি এখানে যদি লিখি, তাহলে আমি থিটাটা কেমনে বের করতে পারবো বলো তো? এখান থেকে আমি থিটা বের করবো, তাহলে এটা না আমার থিটা, তাহলে এই থিটার সমান আমি কি লিখতে পারি বলো? থিটা মাইনাস, এখানে যদি আমি কোনো গুণ করি, থিটা মাইনাস থিটা আইস ইন্টু এক্স স্টিম মাইনাস এক্স আইস ইকুয়াল টু এন ইন্টু এক্স মাইনাস এক্স আইস। তাহলে আমি যদি এটাকে পাশে পাঠিয়ে দিই, থিটা মাইনাস থিটা আইস সমান সমান এই যে এন ইন্টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটার মধ্যে গুণ কত? এনটাই বেশি দিলাম। আমার উদ্দেশ্য কি? থিটা। আমার উদ্দেশ্য কি? থিটা। তাহলে থিটার সমান সমান আমি কি লিখতে পারি? এগুলো দেখা যায়। আচ্ছা, থিটার সমান সমান আমি কি লিখতে পারি? এক্স মাইনাস এক্স আইস, আর এখানে কত? এক্স স্টিম মাইনাস এক্স আইস মৌলিক ব্যবধান প্লাস কত? থিটা আইস। এই সূত্রটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা সূত্র, যে ধরো আমি
কি মৌলিক ব্যবধান তো আমরা জানি, কোশ্চেনে আমি তাপমাত্রা স্কেল দেওয়া থাকবে, ঠিক আছে কি না? যে এই সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই যে স্টার চিহ্ন মাত্রা একটা সূত্র, ঠিক আছে? এটা একটু উঠে নাও তাড়াতাড়ি, হারিয়া উঠেবা পুরো প্রমাণটা কি জানা লাগবে? না, পুরো প্রমাণটা জানা দরকার, পুরো প্রমাণটা জানলেও ভালো। সূত্র এটা না একদম সূত্র এটা, হ্যাঁ। তাহলে দেখো এখানে দেখো, তাহলে তোমরা ক্লাস দেখে দেখে নিও, 1 মিনিট দেখো। তাহলে এখন দেখো, তাহলে এখন আমি তো এই সূত্রটা পাইছি, এই সূত্রটা আমি কোন স্কেলের জন্য পাইছি তোমার কিছু বলছি স্পেসিফিকলি? বলি নাই তো, আমি তো সব স্কেলের জন্য বলবো। এবার দেখে আমার কাশফি বলবো, কাশফি বলো তো সেলসিয়াস স্কেলের জন্য এই সূত্রটা কেমন হবে? থিটা যদি তুমি বের করতে চাও, সেলসিয়াস স্কেলে এক্স, ধরো এক্স মানে কত? হ্যাঁ, এক্স তুমি জানো না, এক্স তুমি বের করো, এক্স আইস কত সেলসিয়াস স্কেলে? এক্স আইস কত? এক্স আইসে তুমি জানো না, তুমি কি তাপমাত্রিক ধর্ম জানো? ওটা তো থিটা বেটা। আর এখানে কত? এক্স স্টিম, আর এখানে কত? এক্স আইস। আচ্ছা, এন কত? এটা জানো তুমি, এন কত? 100 সেলসিয়াস স্কেলে 100 না, 100 প্লাস কত? থিটা আইস কত সেলসিয়াস স্কেলে? 0 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো কি না? এবার ফারেনহাইটের জন্য লেখো তো তোমরা, ফারেনহাইটের জন্য একটু লেখো, ফারেনহাইটের জন্য একটু লেখো। ফারেনহাইটের জন্য যদি আমরা লিখি যে আমাদের থিটা সমান সমান কত আসবে? এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস, তখন এখানে কত? 180 প্লাস কত? 32, ঠিক আছে? 32 দিয়ে শুরু হবে। তারপর আমি যদি ক্যালভিনের জন্য লিখি, থিটা সমান সমান এক্স মাইনাস এক্স আইস, আর এখানে কত হবে? এক্স স্টিম মাইনাস এক্স আইস, কত? 100 প্লাস 273। এই দেখো, বুঝা গেছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমরা এখন একটা কোনটা এগুলা, ওই তো এগুলো যে এইটা আর কি, উদ্ধার নিম্ন আর কি। হ্যাঁ, এবার এটা 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 একটু সূত্রটা উঠাও ডাইরেক্ট, জাস্ট বাসায় সব উঠাবে এখন, যা সূত্রগুলো উঠে। হ্যাঁ, এখন যা সূত্রগুলো উঠে, এই সূত্রটা উঠাও আর এই 3টে সূত্র উঠাও তাড়াতাড়ি। আমি কি 27 মিনিট হয়ে গেছে না? আচ্ছা, ওকে, প্যারা নেই। এই মেহনত পানি বোতলটার উপর তো আমরা বিভিন্ন স্কেলের মধ্যে সূত্র, পানি নাও না। ওকে, তো আমরা এখন বিভিন্ন স্কুলের মধ্যে যে সম্পর্ক আছে এটা যদি দেখি, যে ওই যে তোমরা 19 থেকে একটা সূত্র জানো না? কি সূত্র জানো? এই সূত্রটা এখানে মুখস্থ করলে হবে না, একটু বুঝতে হবে, কারণ তোমাকে নাহলে ম্যাথে আটকে যাবে। হ্যাঁ, ওইটা। তো আমরা এখন দেখবো যে বিভিন্ন স্কেলের তাপমাত্রা লেখো, বিভিন্ন স্কেলের তাপমাত্রা। প্রথমে তুমি সেলসিয়াস নাও, বা প্রথমে তুমি অজানা একটা নাও, অজানা একটা নাও, তারপরে তুমি সেলসিয়াসেরটা নাও, তারপরে ক্যালভিনেরটা নাও বা ফারেনহাইটেরটা নাও। সূত্র এখানে মুখস্থগুলো হবে না, ম্যাথ আছে। ওই যে কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটার যখন আসবে তখন ভুলে যাবে আর কি, সূত্র মুখস্থ করলে এখানে হবে না। আচ্ছা, তো ধরো এখানে নিম্ন স্থিরবিন্দু আমি ধরলাম, ঊর্ধ্ব স্থিরবিন্দু ধরলাম, মাঝখানে আমি মেজার করার মতো একটা পাইলাম, আর আমি নির্ণয় করার মতো আর কি। আচ্ছা, এক্ষেত্রে তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট, এটা ক্যালভিন। সেলসিয়াস এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 32 ফারেনহাইট, আর এটা কত? 273 ক্যালভিন। এটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস, তারপর 212 ফারেনহাইট, তারপর কত? 373 সামথিং আছে, আমরা রাউন্ড ফিগারটা ধরি। আর এই পয়েন্টটাকে ধরো, দেখো তাহলে আমি যেটা মাপবো এটা হচ্ছে আমার মাপা আর কি। এটা হচ্ছে ধরো সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কত? এই পয়েন্টটা কত? কে, আর এই পয়েন্টটা ধরো আমি এস ধরলাম। তাহলে আমি এখন অজানা রোদের জন্য আমি বের করতে পারবো। ধরো এই রোডটা আমি জানি না, আমি এই 3টা জিনিস জানি। তো এই 3টা জিনিসের জন্য আমি কেমন বার করে, দেখো এখানে যদি আমি বলি যে তাপমাত্রা
মানে এখানে এখানে তাপমাত্রা আর কি, বাংলা কথাটা একটু দেখো, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই সূত্রটা ওই যে একটু আগে আমরা লেখাছিলাম, যে মনে আছে দেখো তো, হ্যাঁ ওই যে থিটা এক্স মাইনাস এক্স সাইজ। তাহলে এই যে তাপমাত্রা এক্স হচ্ছে তাপমাত্রা, এই ওখানে তাপমাত্রিক ধর্ম ছিল, এখানে তাপমাত্রা নিম্ন স্থির বিন্দু। তারপরে কি ছিল? ঊর্ধ্বস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। বুঝছো কিনা এটা নিম্ন স্থির বিন্দু? তাহলে কোনটার জন্য কোনটা হবে? তাপমাত্রা ধরো এটা হচ্ছে এস, হ্যাঁ, তাহলে তুমি ধরো এটা হচ্ছে এস, এটা ত্রুটিপূর্ণ, যেটা অজানা। তারপরে নিম্ন স্থির বিন্দুকে ধরো তুমি এম ধরো, এম, তাহলে এস মাইনাস এম, এই বিন্দুটা ধরছো আর কি। আর ঊর্ধ্বস্থির বিন্দুকে তুমি কত ধরবা বলো? ঊর্ধ্বস্থির বিন্দুকে ধরো এটা হচ্ছে বি, বি, বি মাইনাস কত? নিম্ন স্থির বিন্দু সেম। এগুলো সব সমান আছে। এখন যদি তুমি তিনটে স্কেলের জন্য লেখো, তাহলে এই স্কেলের জন্য প্রথমে লেখো তাপমাত্রা, এখানে তাপমাত্রা কত? এস। তারপরে এই নিম্ন স্থির বিন্দু এখানে কত? এম মাইনাস এম। তারপরে ঊর্ধ্বস্থির বিন্দু কত? বি। নিম্ন স্থির বিন্দু কত? এম। সেম জিনিসটা সেলসিয়াসের জন্য লেখা, সেলসিয়াসে কত? সি। এবার ঊর্ধ্বস্থির বিন্দু কত? এম এর জায়গায় কত? 0। নিম্ন স্থির বিন্দু, এবার ঊর্ধ্বস্থির বিন্দু কত? 100, 100 মাইনাস 0। তারপরে কত? হ্যাঁ, এটা হচ্ছে কত? এফ মাইনাস 32। তারপর কত? 212। তারপর হচ্ছে কত? কে মাইনাস 273, 212 মাইনাস 32। তারপর এখানে কত হবে? 373 মাইনাস 273। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আমরা যদি একটু সুন্দর করে লিখি, এস মাইনাস এম, বি মাইনাস এম সমান সমান সি বাই 100, এফ মাইনাস 32 বাই 180, আর এখানে কে মাইনাস 273 বাই 100, কে মাইনাস 273 বাই কত? 100। তাহলে এবার এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এবার এটাকে তুমি কাটাকাটি করতে পারো, ঠিক আছে? এখানে একটা সাবধান থাকবো। আমি বলি শোনো, তোমরা যখন এই তিনটা জিনিস নিয়ে একসাথে কাজ করবা, ফলাফল ভুল করে এটা, এই তিনটা জিনিস নিয়ে একসাথে কাজ করবে, তখন তুমি কাটাকাটি করতে পারবে। এই তো আমি বলতেছি, যদি এই সূত্র নিয়ে, আমি তোমাকে প্রশ্ন একদম স্পেসিফিকভাবে বলতেছি, এই সূত্রটা তিনটা জিনিস নিয়ে যদি তুমি কাজ করো, তিনটাকে তো তুমি আলাদা করে লেখা তোমার ইখতিয়ার আছে না? তাহলে তুমি যদি লেখো যে সি বাই 100, এফ মাইনাস না বাংলা তো হয় না একদম। হবে, দাঁড়াও বলতেছি, এখানে একটা ভুল আছে আর কি, একটু মনোযোগ দিও। তখন তুমি কাটাকাটি করতে পারো, এটাকে সি বাই 5, এটাকে কত? 20 দিকে কাটলে কত? 20 দিকে কাটলে 5, আর এখানে কত? 9, আর এখানে কত? 5। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো? সি বাই 5, এফ মাইনাস 32 বাই 9, কে মাইনাস 273 বাই 5। তো মজার বিষয় হচ্ছে, মাঝে মধ্যে তোমাকে এটা তো 9-10 থেকে ক্লাস 7-এর বাচ্চারা পারে এই কনভার্টটা, 7-এর বাচ্চারা পারে। মাঝে মধ্যে তোমাকে এই যে ভাইয়া এই যে এস এম এটা দেওয়া আছে না, এটা তোমাকে একটা ত্রুটিপূর্ণ, ধরো তোমাকে বলবে যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু জানো। ধরো আমি বললাম, কোশ্চেনে বললাম যে তুমি একটা থার্মোমিটার জানো, তুমি একটা থার্মোমিটার বানাবে, ওই থার্মোমিটার ঊর্ধ্বস্থির বিন্দু জানো, নিম্ন স্থির বিন্দু জানো, ঠিক আছে? এবং ঊর্ধ্বস্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু তুমি যে থার্মোমিটার বানাইছো, ওটা যদি তুমি সেলসিয়াসের সাথে কনভার্ট করো, তখন সেলসিয়াস সেটা 10 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে তোমার আসল তাপমাত্রা কত? তখন কিন্তু তুমি এই সি বাই 5 এটা বসাতে পারবে না, কারণ দেখো তো এখানে কিন্তু তুমি কিছু কাটাকাটি করো নাই। তাইলে এই সূত্রটা যখন মানে সেলসিয়াস ফারেনহাইট ক্যালভিনের মধ্যে কনভার্সন, তখন তুমি এটা ব্যবহার করতে পারবা। যদি কখনো তোমার ত্রুটিপূর্ণ বা আলাদা একটা থার্মোমিটার পড়ো, তখন কিন্তু এই পুরো লাইনটা লিখতে হবে। তাহলে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এই লাইনটা সবসময় মাথায় রাখতে হবে। উঠাও তাড়াতাড়ি এই লাইনটা। তো আমরা ঊর্ধ্বস্থির বিন্দু দেখলাম, এবার নিম্ন স্থির বিন্দুটা যদি দেখি, এটা কি এক স্থির বিন্দু নীতি নাকি দুই স্থির বিন্দু নীতি? মানে ঊর্ধ্বস্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু। তো এক স্থির বিন্দু নীতিটা আমি তোমাদের প্রমাণটা দেখাচ্ছি না, ডাইরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি। ওইটা বোর্ডের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, যদি এমসিকিউতে আসে আর কি, সৃজনশীলে নাও আসতে পারে। এক স্থির বিন্দু নীতি লেখো, এক স্থির, না বুঝলে বলিও। এক স্থির বিন্দু নীতি। তো এক স্থির বিন্দু নীতিটা সূত্রটা জাস্ট একটু মাথায় রাখো। তোমার তাপমাত্রা মেজার করার যে সূত্রটা, এটা হচ্ছে টিটিপি, আর এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স টিপি ইন্টু টিটিপি, ঠিক আছে? আচ্ছা,
এটা হচ্ছে এই ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয় আর কি, এটাকে আমরা টিটিপিকে। এখন দেখো তাহলে এই টিটিপিটা এটা তুমি জানো 14 বিন্দুর তাপমাত্রা, এটা হচ্ছে কি 14 বিন্দুর তাপমাত্রা, এটা 14 বিন্দুর তাপমাত্রা। 14 বিন্দুর তাপমাত্রা কথা বলো তো? 1.6। 14 বিন্দুর টেম্পারেচার তাহলে কত এখানে? টিটিপি সমান 273.16। হ্যাঁ, 14 বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানির সব ধর্ম থাকতে পারে আর কি, কঠিন তরল বায়বীয় আর কি, ঠিক আছে? এগুলো শীতের সবগুলো ব্যাখ্যা আছে। আর এটা হচ্ছে 14 বিন্দু তাপমাত্রায়, 14 বিন্দু যে তাপমাত্রা আছে ওখানে ধর্ম, আর এটা হচ্ছে আমি যে মেজার করবো এটা ধর্ম, আর এটা হচ্ছে টি, ঠিক আছে? তো এটা আবার তিনটা ভাবে হতে পারে, যদি পারো থার্মোমিটার হয়, আমি যদি দেখাই। আচ্ছা, পারো থার্মোমিটার উষ্ণতামিতিক ধর্ম কি কেউ বলতে পারবা? উষ্ণতামিতিক ধর্ম কি বলো? উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক। আচ্ছা, পারো থার্মোমিটারের জন্য উষ্ণতামিতিক সূত্রটা কেমন হবে বলো তো? পারো থার্মোমিটার তুমি কি দৈর্ঘ্য দেখে না মেজার করো, মানে এল দেখে না, দৈর্ঘ্য দেখে না, মানে তুমি কি পারদের উচ্চতা বাড়তেছে কমতেছে এটা দেখে তো মেজার করো, ঠিক কি না? তাহলে পারদের থার্মোমিটার তাহলে এখানে কত হবে? তাহলে এখানে হবে এল, কতটুকু দৈর্ঘ্য তুমি উপরে উঠছে, আর এটা হবে কত? এল টিপি, মানে 14 বিন্দুতে কতটুকু উপরে উঠছে, আর এটা হচ্ছে 14 বিন্দুর তাপমাত্রা। আমার কথা বুঝছো কিনা বলো তো? পারদ থার্মোমিটার যেটা আর কি, তো পারদ থার্মোমিটারে এল হচ্ছে, আমি যখন ধরো আমি আমার জ্বর মাপবো বা আমি কোনো তাপমাত্রা মাপবো, তখন আমি এলটা হচ্ছে সে কতটুকু উপরে উঠছে নর্মাল আমার মেজার আমি যখন নির্ণয় করবো। আর এটা কখন? যখন 14 বিন্দুতে তাপমাত্রায়, যে আমি 273.1 তাপমাত্রা রাখলে তখন সে কতটুকু দৈর্ঘ্য উঠে। এটা আর টি হচ্ছে 14 বিন্দু তাপমাত্রা, এটা ফিক্সড। এবার আরও তাপ আছে, ধরো এটা হচ্ছে রোদ থার্মোমিটারের জন্য। তাহলে রোদ থার্মোমিটার কী বলবে বলো তো? এই বলো আর হবে, এই যে রোদ, তাহলে টি সমান সমান এখানে কত হবে? আর নর্মাল আর এই আরটা কি যখন আমি নির্ণয় করবো, আর এটা হবে কত? আর টিপি, 14 বিন্দুতে কত আর, আর হচ্ছে কত টিটি, বুঝা গেছে? 14 বিন্দুতে কত তাপমাত্রা। এবার যদি আমি বলি যে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এটা একটু ইম্পর্টেন্ট। স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার কি হয়? আচ্ছা, যখন আয়তন যখন স্থির তখন উঠানামা করে কে বলো তো? প্রেশার না? আমাদের তাপগতীয় চলক কি কি? ফি, ভি আর কত? টি। আচ্ছা, আমাদের এখানে আমরা মাপবো তাপ, তাহলে আমার দেখো স্থির আয়তন গ্যাস, মানে আমি একটা এমন একটা থার্মোমিটার নেব যেখানে আয়তনটা স্থির থাকে, তাহলে তাপমাত্রার সাথে সাথে উঠানামা করবে কে? আয়তনটা ফিক্স, তাহলে তাপমাত্রার সাথে সাথে উঠানামা করবে কে? চাপ। তাহলে এখানে হবে চাপ, যে প্রেশার, আর এখানে কত? প্রেশার কি? টিটিপিতে প্রেশার, আর এখানে হচ্ছে এক্সটি টিটিপি, বুঝা গেছে? এবার যদি আমি বলি যে স্থির চাপ গ্যাস, তখন ওঠানামা করবে কি? হ্যাঁ, তাহলে তখন ভলিউম আয়তন, তখন আয়তন আর বিটিপি ইন্টু কত? টিটিপি। এই সূত্রগুলো একটু উঠো তাড়াতাড়ি, একাধিকবার উঠেবে এখন, বাসায় যা আরেকবার সুন্দর করে উঠেবে এখন, যা সূত্র উঠো। তো এটা যদি দেখা হয়, আমি তোমাদের বারবার বলতেছি তোমরা রিডিং দিবে পিডিএফটা, পুরো পিডিএফটা তোমাদের রিভিশন ম্যাটেরিয়াল আর কি, আর কিছু লাগবে না। পিডিএফটা রিভাইজ দেবে, তাহলে বইটাও আর লাগবে না। আমি ওখানে ভালোভাবে এটা আগের ব্যাচে যখন পড়াইছি ওদের নোট আর কি, ওদের নোট তোমাদেরকে ডেলিভারি দিয়ে দিব আমি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখলাম এটা হচ্ছে, দেখবো আমি যে দুইটা সূত্র পড়াইছি না, এক স্থির বিন্দু আর দুই স্থির বিন্দু, সরাসরি কতগুলো সূত্র আছে তোমরা একটু দেখবা ম্যাথগুলা। তো এখন হচ্ছে তাপীয় সিস্টেম, এগুলো রিডিংটা বাসা থেকে দেখবা, আমি জাস্ট ঘটনা কি বলতেছি। তাপীয় সিস্টেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তাপীয় সিস্টেম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মুক্ত সিস্টেম, আর একটা হচ্ছে বদ্ধ, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন। কি বলছিলাম বলো তো? মুক্ত, এই কথা বলো না, মুক্ত, বদ্ধ আর কি বিচ্ছিন্ন। আচ্ছা, মুক্ত সিস্টেম বলতে ধরো এখানে একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম, এই সিস্টেমগুলো মুক্ত। তাহলে এটার ভিতরে এই মুক্ত মানে দুইটা সিস্টেম, এটার মধ্যে মুক্ত অবস্থায় আছে, তাদের ভিতরে কোনো বাধা নাই, তাহলে এদের মধ্যে ভর আদান প্রদান করতে পারবে? ভর আদান প্রদান করতে পারবে না? ভর আদান প্রদান করতে পারবে। তাহলে ভর, আমি যদি লিখি ভর আদান প্রদান কি সম্ভব? শক্তি কি আদান প্রদান সম্ভব? হ্যাঁ, বর্গের শক্তি আদান প্রদান কি সম্ভব। এবং বদ্ধ ক্ষেত্রে তুমি যদি দেখো, বদ্ধ ধরো এখানে একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম, এই সিস্টেম থেকে সিস্টেমে ভর যাওয়া সম্ভব না, তাহলে ভর ভর আদান প্রদান কি সম্ভব? কি সম্ভব? শক্তি কিন্তু আদান প্রদান হবে, এখানে গরম করলে এখানে এই আশেপাশে গরম হয়ে যাবে, তাহলে কিন্তু শক্তিও যাইতে পারে, তাহলে এখানে কি শক্তি আদান প্রদান সম্ভব। আর যদি বিচ্ছিন্ন, ধরো এটার মধ্যে আর এটার মধ্যে কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের কানেকশন নাই, তাহলে ভরও এখানে আদান প্রদান হবে না,
শক্তিও এখানে আদান প্রদান হবে না। এই যে এই জিনিসগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, শক্তিও আদান প্রদান হবে না, বুঝা গেছেন? আচ্ছা, তো তা আমরা এরপরে দেখি যে আমাদের তাপগতিবিদ্যুৎ চলক, তাপগতীয় চলক হচ্ছে কত প্রকার? 3 প্রকার, বলো তো কত প্রকার? তাপগতীয় চলক হচ্ছে 3 প্রকার, 3 প্রকার। তাপগতীয় চলক কী কী? ফি ভি টি, ফিবের কত টি, এগুলো আমরা একটু ভালো করে জানতে হবে আর কি। তারপরে এই যে এগুলো একটু এই মানে রিডিং দেখে নিবে আর কি। এইটা আমার এখানে ব্যাখ্যা করে লেখা আছে কেন এরকম হয় আর কি। তারপরে আসো আমাদের আমরা এখন যে একটা জিনিস একটা সংজ্ঞা দেখবো, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নামক একটা সংজ্ঞা। অভ্যন্তরীণ শক্তি কি বলো তো? কোনো একটা গ্যাসের নিজের ভিতরে যে গতিশক্তি বিভব শক্তি আছে ওইটা সমষ্টি, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি একটা গ্যাসের ভিতরে যে তার নিজের যে ইপি প্লাস কত থাকে, ইকে থাকে, তাকে আমরা কী বলবো? অভ্যন্তরীণ শক্তি বলবো। অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র নির্ভর করে তাপমাত্রার উপর। কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি কি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। তো এখন আসা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে আমরা আসল কাজে ঢুকে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুইজন বিজ্ঞানী দুইভাবে বলছে। তো একজন হচ্ছে ক্লসিয়াস, আরেকটা হচ্ছে জুল, ঠিক আছে? একই কথা, ক্লসিয়াস এবং কি জুল, তো দুইটার কথাই একই, যার সংখ্যাটা দুজন দুইভাবে বলছে আর কি। তোমরা একটু পিডিএফ থেকে নোট মানে দিয়ে রিভাইজ দিয়ে দিবে আর কি, আমি তোমাদের লিখে দিচ্ছি এটা পিডিএফ। ওকে, তো ক্লসিয়াস এবং জুল। ক্লসিয়াস কথাটা কি বলছে আমি তোমাকে বলি, যে কোনো একটা সিস্টেমে ধরো এই সিস্টেমে একটা পিস্টন আছে, পিস্টন দ্বারা তোমাকে এরকম করে দেওয়া আছে আর কি। এই সিস্টেমে যদি তুমি কিউ পরিমাণ তাপ দাও, তাহলে পিস্টনটা উপরে উঠবে না? ধরো পিস্টনটা উপরে উঠে কোথায় উঠছে? ধরো এখানে, এই পর্যায়ে চলে গেছে। এই যে পিস্টনটা এখন এখানে চলে গেছে, আগে এটা পিস্টন ছিল। তাহলে এইটা ছিল ভি ইনিশিয়াল পয়েন্ট, এটা ছিল কত? বি ফাইনাল পয়েন্ট। তাহলে দেখো তো আমাদের আয়তনের পরিবর্তন এতটুকু ডেল বি হয়েছে না? হ্যাঁ, তাহলে ওই এবং অভ্যন্তরীণ শক্তি বাড়ছে কিনা নিজের ভিতরে কোনাগুলো, তাহলে এই অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। তো ক্লসিয়াস বলছে যে আমাদের কিউটা অভ্যন্তরীণ শক্তিটা হবে, মানে আমাদের কোনো একটা সিস্টেমে যে পরিমাণ তাপ দেয় ওই তাপটা হবে কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। এখানে ডেল ইউ দ্বারা বোঝাইছে মানে কী পরিমাণ আমি শক্তির পার্থক্য, কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে, আর বাকিটা কী হবে? কৃতকাজ হবে। এই কথাটা, এই লাইনটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। কি বলছে বলো তো? যে আমার তাপ দিলে তাপটা অভ্যন্তরীণ শক্তি এবং কাজে পরিণত হবে। কথা বুঝছো কিনা? আমি যদি কোনো একটা সিস্টেমে তাপ দিই, ওই তাপটা কিসে করে কনভার্ট হবে? প্রথমে স্বাভাবিক একটা ধরো পানির বোতলটা দাও, ধরো এইখানে ধরো এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে তুমি তাপ দিচ্ছ, তাহলে প্রথমে সে তো পানিগুলো নিজের ভিতরে একটা অভ্যন্তরীণ শক্তি মানে জমা করা লাগবে, তারপর না সিলিন্ডার উপরে উঠাবে। তাহলে এইটাই জাস্ট বলছে যে অভ্যন্তরীণ শক্তি কে কৃতকাজ, ঠিক আছে? তো এখন আমাদের এইখানে একটা কনফিউশনে পড়বা, এটা কখন প্লাস হয়, এটা কখন মাইনাস হয়, এটা কখন প্লাস হয়। মনে রাখবা শীটে সুন্দরভাবে লেখা আছে, কিউ পজিটিভ কখন হয়? যখন কোনো একটা সিস্টেমে তাপ তুমি নিজে দাও, কোনো একটা সিস্টেমে তাপ, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ তাপ দিই। আর যদি সিস্টেম থেকে তাপ বাইরে যায়, নেগেটিভ। আর ইউটা যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ে পজিটিভ, কমলে নেগেটিভ। আর কৃতকাজটা যদি এই সিলিন্ডারটা নিজে কাজ করে, তখন ডাব্লিউটা কি দেখবে? পরীক্ষার হলে এটা দেওয়া থাকবে, এটা বের করতে পারো, তোমরা ভুলে যাবে, কারণ প্লাস মাইনাস দিয়ে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। আবার বলতেছি, যখন ডাব্লিউটা পজিটিভ কখন হবে? যখন সিলিন্ডার নিজে ধরো তুমি নিজে কাজ করতে পারো, তুমি সিলিন্ডার নিজে চিন্তা করো, সিস্টেম ধরো তুমি যদি নিজে কাজ করতে পারো, তার মানে এটা কি? এটা একটা পজিটিভ অংশ। আর তোমার উপর যদি আরেকজন কাজ করে, সেটা তো কি নেগেটিভ। তোমার খাওয়ার আরেকজন খাওয়া দিয়েছে, এটা তো নেগেটিভ বিষয়, তুমি খেতে পারতেছো না। তাহলে সিস্টেম যদি নিজে কাজ করে, এগুলো সব একদম সুন্দর করে একদম গোছানোভাবে নোট করা আছে, তোমাদের টাইম নেই, আমি 2 ঘন্টার ভিতরে 3-4 ঘন্টার ভিতরে 1 ঘন্টা শেষ করা লাগতেছে। আচ্ছা, তাহলে ডাব্লিউটা এখানে আমাদের কি বলে? যে পজিটিভ কখন? হ্যাঁ, নিজে কাজ করলে, আর এটা কাজ করলে কি? হ্যাঁ, তখন কি? নেগেটিভ হচ্ছে যখন সিস্টেমের উপর কাজ করলো, কখন কি? যখন সিস্টেমের উপর কাজ করে। হ্যাঁ, ধরো সিস্টেমের উপর কাজ করছি, কেউ আসি, হ্যাঁ, সিস্টেমে নিজে কাজ করে না আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমরা এটা বুঝলাম। এটা মাঝে মাঝে দেখবা ডি দিয়েও লেখা হয়, যে ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ভাই ডিটা কেন লিখছেন? এটা হচ্ছে আমাদের পরিবর্তনটা আমরা বুঝেছি আর কি, ঠিক আছে কিনা? বুঝছো কিনা?
এবার আসো, তো এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখানে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ফি ইন্টু ডেল ভি লেখা হয়। কৃতকাজ সমান সমান হচ্ছে চাপ এবং কত আয়তনের পরিবর্তন। ঠিক আছে, সূত্রটা মাথায় রাখবা, এটা ওই যে 19 থেকে আমরা বলতে পারি চাপ এবং কত আয়তনের পরিবর্তন। বুঝছো? তাহলে ডাব্লিউ সমান সমান যে ফি ইন্টু ডেল ভি, এটা 19 করছো বেটা। তাহলে ডাব্লিউ সমান সমান ফি ইন্টু ডেল ভি, এটা আমরা কি লিখতে পারি। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি মোটামুটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেখানোর চেষ্টা করছি। এবার আসো, তাপগতীয় প্রক্রিয়া আমাদের 4 প্রকার। আমি আসলে মেইন এতে চলে যাচ্ছি খুবই ফাস্ট, না বুঝলে তারপরে আমাকে নেক্সট ক্লাসে জানাও। হ্যাঁ, গতটা বুঝছো। আচ্ছা হ্যাঁ, তাহলে এবার আমাদের তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে 4 প্রকার। তোমরা যেহেতু আগে একবার পড়ছো এই জন্য আমি দ্রুত যাচ্ছি আর কি। তাপগতীয় প্রক্রিয়া 4 প্রকার কী কী? তাপগতীয় 4 প্রক্রিয়া কী কী? এটা বুঝবে, এগুলো বুঝবো। এই 4 প্রকার কী কী বলো তো? 1 সম আয়তন, সমচাপ। কী কী বলো তো? সম আয়তন। 2 নম্বরে কি? এগুলো একদম সহজ, সম চাপ। তারপর 3 নম্বরে কত? সম তাপ। সরি, সমতাপ না, হ্যাঁ সমতাপ, এটাকে সমুষ্ণ বলে। সমুষ্ণ। আরেকটা হচ্ছে কত? রুদ্ধতাপীয়। তাহলে আচ্ছা, এই অধ্যায়ের আমার 2টা ক্লাস আগে থেকেও আছে। এগুলো প্রক্রিয়া আমি তোমাদের গোছা দিয়ে দেবো না, কখন কোনটা করবা। আচ্ছা, সমায়তন, সমচাপ, সমুষ্ণ আর কি রুদ্ধ তাপীয়। হাসতেছে কেন? সম আয়তন মানে কি? সমায়তন মানে কি? সমায়তন প্রক্রিয়া যদি বৈশিষ্ট্য বলো, আমার বলো সম আয়তন, আয়তন চেঞ্জ হচ্ছে না। সমায়তন প্রক্রিয়া মানে কি? আয়তন চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আয়তন কনস্ট্যান্ট মানে কত? মানে B2 আর B1টা সেম। তাহলে তুমি যদি এখানে আমাকে লেখো যে তাহলে ডাব্লিউটা সমান সমান কত হবে? ফি ইন্টু ডেল ভি না? তাহলে ডেল ভির মানে এখানে কত? 0 না? কৃতকাজটা 0 না? তা বুঝছো কি না? সমায়তন প্রক্রিয়া কৃতকাজ 0 বুঝছো কি না? যে ফি ইন্টু ডেল ভি, কারণ ডেল ভি মানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যদি তাপগতিবিদ্যা পরিবর্তন হয়, তাহলে আমি যদি ডিকিউ সমান সমান লিখি ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে এখানে এই মানটা 0 না? তাহলে ডিকিউ সমান সমান কত? ডিইউ। তাহলে এখান থেকে আমরা সুন্দর একটা লাইন বলতে পারি যে সমায়তন প্রক্রিয়ায় আমার যে সিস্টেমে তাপ দিল, ওই তাপটা পুরোটা কিসে পরিণত হবে? অন্তস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। বুঝছো কি না? এবার যদি আমি সমচাপে যাই, সমচাপে গেলে কি হবে? সমচাপ এখানে গ্রাফটা কেমন হবে? দেখো এখানে গ্রাফটা কেমন হবে? ফি আর বি, আয়তনটা ফিক্স না, মানে আয়তনটা এরকম থাকবে। বুঝছো? আর সমচাপ অবশ্যই কাজ হবে, কারণ এখানে প্রেশার আছে, এখানে কাজ হবে। তাহলে এখানে মেইন সূত্র ডিকিউ সমান সমান কত? ডিউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে আমাদের গ্রাফটা কেমন হবে? এই যে এটা বি, এটা কত? ফি। তাহলে এই যে এরকম মূলবিন্দু কমে না, যে এটা প্রেশারটা সবসময় সেম আর কি, আয়তন বাড়ার সাথে সাথে। বুঝছো? তাহলে এটা হচ্ছে সমচাপ, আর একটা হচ্ছে কত? সমুষ্ণ। তো এগুলো একটু তোমরা রিডিংটা পড়ে নিবা, যে এ বয়েলের সূত্র মানে, এ সালজার সূত্র মানে। তারপর এবার আসলে সমুষ্ণ। হ্যাঁ, এবার আসলে সমুষ্ণটা আমরা দেখি। তাহলে সমচাপ সমুষ্ণটা বোঝা গেছে। এবার আসলে সমুষ্ণ। এবার আসো যে সমুষ্ণ মানে কি? সমানুষ্ণ। মানে সমানুষ্ণ, মানে তাপমাত্রা চেঞ্জ হয় না। মানে কি চেঞ্জ হয় না? তাপমাত্রা চেঞ্জ হয় না, মানে T2 আর T1, মানে ঘটনার আগে আর পরে তাপমাত্রাটা কি সেম। মানে এখানে আমরা বলতে পারি এইটা থেকে যে টিটা কি কনস্ট্যান্ট। বুঝছো কিনা? এটা কোন প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা যদি, যেহেতু আমরা টি কনস্ট্যান্ট পাইছি, তাহলে আমাকে বলো তো এই প্রথম সূত্র কি বলে? ডিকিউ সমান সমান ডিইউ প্লাস কত? ডিডাব্লিউ। আচ্ছা, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত? 0। এই যে, তাহলে এটা হচ্ছে 0। তার মানে ডিকিউ সমান সমান কত? ডিডাব্লিউ। তাহলে আমরা বলতে পারি যে সমুষ্ণ প্রক্রিয়ায়, কি বলতে পারি? যে সমুষ্ণ প্রক্রিয়ায় আমাদের তাপটা সরাসরি পুরোটা কিসে পরিণত হয়? কাজে পরিণত হয়। কোনো রকম অভ্যন্তরীণ শক্তি বাড়ে না কিংবা কমেও। বুঝা গেছে? বুঝছো? ওই আমি কোন একটা সিস্টেমে যে তাপ দিলাম, তাপ এখানে ধরো আমি এই ডিগ্রি দ্বারা বোঝাই, ধরো আমি 0 ডিগ্রি তাপ থেকে, মানে 0 ডিগ্রি তাপ না, তাপ জুল, ধরো 5 জুল থেকে 10 জুল কনভার্ট করছি, তাহলে ব্যবধানটা 10 আর কি। এই জন্য ব্যবধানটা লিখছি। হ্যাঁ, তাপের পরিবর্তন 1 টানা 5 জুল। হ্যাঁ, এটা ওইটার রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
যদি সবসময় 5 থাকো আর কি, ঠিক আছে, ওটাও আসবে। তাহলে এখানে তুমি যে ডিকিউটা দিচ্ছ, তুমি জানো যে এটা ডিইউতে পরিণত হবে আর কত ডিডাব্লিউতে হবে, যেহেতু সেটা সমষ্ণ প্রক্রিয়া, তার মানে এখানে এটা কত 0, বুঝছো? তাহলে এটা আমরা গেল। এবার যদি আমরা রুদ্ধতাপীয় দেখি, রুদ্ধতাপীয় এখন রুদ্ধতাপীয় কাদেরকে বলে? যাদের যে প্রক্রিয়া কী সেম। আচ্ছা, এখানে আরেকটু কথাবার্তা আছে। তাহলে এখানে আমাদের তাহলে যদি আমি গ্রাফটা দেখি, তাহলে ফি আর বি এর সাথে চেঞ্জ হবে না, এটা কিন্তু বয়েলের সূত্র মানবে এইভাবে, ঠিক আছে? তাহলে এরা কি ফি বি এখানে কনস্ট্যান্ট না, তাহলে এখানে এই সূত্র সমান তুমি লিখতে পারো P1 B1 সমান কত P2 B2। এটা কার জন্য? সমষ্ণর জন্য। এটা কার জন্য? সমষ্ণর জন্য। বোঝা গেছে সমষ্ণ প্রক্রিয়া গ্রাফটা? আচ্ছা, তো এবার আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি যদি লিখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি আবার একটু কনক্লুশন করবো, তোমাদের অসুবিধা না। রুদ্ধতাপীয় 4টা প্রক্রিয়া আমরা করতেছি লাস্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ওই যে এমন যেটা বললো যে আমি তাপের পরিবর্তন হচ্ছে না, সবসময় সেম টাইপ কনস্ট্যান্ট তাপ দিচ্ছি আর কি, কিউ কনস্ট্যান্ট, মানে Q2 সমান কত Q1, মানে ঘটনার আগে আর পরে কত আমাদের তাপটা কি সেম, এটা বলতেছি। তাহলে ডিকিউ সমান এখানে কত ডিউ প্লাস কত ডি ডাব্লিউ, তাহলে এখানে এটা 0 না, তাহলে এখানে আমরা বলতে পারি ডিউ সমান মাইনাস ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ সমান মাইনাস ডিউ। তাহলে এখানে কৃত কাজটা হবে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঋণাত্মক অংশ আর কি, বুঝছো কি না? তাহলে এটা হচ্ছে আমাদের কার জন্য? রুদ্ধতাপীয় জন্য। তো মজার ব্যাপার হচ্ছে এই সূত্রটা মাথায় রেখো, একটা সূত্রটা প্রমাণ আছে, সমষ্ণ প্রক্রিয়ায় আমাদেরকে ফি বি ইকুয়াল টু কে মানছে না, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু ফি বি ইকুয়াল টু কে মানে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা মানে সেটা হচ্ছে ফি বি গামা ইকুয়াল টু কে, তোমরা আশা করি পাইছো। ফি বি গামা ইকুয়াল টু কত কি? এখানে আরও 2-3টা সূত্র আছে। গামা হচ্ছে ইয়ার কি ধ্রুবক একটা, এটা এক পারমাণবিক গ্যাসের জন্য আর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আলাদা, বোঝা গেছে? তাহলে তোমরা মোটামুটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া পর্যন্ত এই পর্যন্ত ভালো করে একটু পড়বা, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য পর্যন্ত, এই পর্যন্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য পর্যন্ত, এটা বুঝছো কিনা বলো? তাহলে আমরা মোটামুটি 4টা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। সমচাপ মানে চাপ সমান, এখানে কৃত কাজ হবে। আর সম আয়তন মানে কি? আয়তন সমান, এখানে কৃত কাজ হবে না। দ্যাটস ওয়াই এখানে ডিকিউ সমান ডিউ প্লাস ডি ডাব্লিউ একটা 0 হয়ে যাবে। কোনটা 0 হয়ে যাবে? কাজটা। তাহলে ডিকিউটা সরাসরি কিসে কনভার্ট হবে? ডিউতে। এটা আমি বলছি সময় আয়তনটা বলছি। তারপরে যদি সমষ্ণ হয়, সমষ্ণটাতে আমাদের কত হবে? ডিকিউটা তখন কিসে কনভার্ট হয়ে যাবে? ডিকিউ সমান কত? যে আমি যদি বলি যে 4টা প্রক্রিয়া একসাথে যদি দেখি, সমচাপ প্রক্রিয়া ডিকিউ সমান কত হবে? ডিডাব্লিউ। এটা ঠিক আছে। সময় আয়তনে ডিউ প্লাস ডিডাব্লিউ, তাহলে সময় আয়তন যেহেতু এটা 0, তার মানে এখানে ডিকিউ সমান কত? ডিইউ বেটা সময় আয়তন। হ্যাঁ, আর যদি আমরা রুদ্ধতাপীয় দেখি, আচ্ছা এখন এই রুদ্ধতাপীয় যদি দেখি, রুদ্ধতাপীয় ডিকিউ 0 না, তাহলে সূত্র কে জানি? ডিকিউ সমান ডিউ প্লাস ডি ডাব্লিউ, বুঝছো? তাহলে এখানে ডিকিউটা কত? 0, তার মানে ডি ডাব্লিউ সমান মাইনাস ডিইউ। আর যদি আমি সমষ্ণ দেখি, সমস্যা দেখলে কি হবে বলো? সমস্যা দেখলে কি হবে? যে ডি কিউ সমান ডিইউটা হবে না, ডিইউটা 0, ডিডাব্লিউ হবে। এই 4টা জিনিস আমরা এতক্ষণ মোটামুটি পড়াশোনা করছি। কনক্লুশনটা বুঝছো কিনা বলো? হ্যাঁ, সমস্যাতে কি সমস্যা? তাপমাত্রা সেম। এখন আমরা বলছিলাম যে টি সমানুপাতিক ইউ, তো তাপমাত্রা যদি পরিবর্তন না হয় ইউ পরিবর্তন হচ্ছে না, এই জন্য আর কি। তাহলে ডি কিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ, এটারও পরিবর্তন হবে না, এটাও 0। হ্যাঁ, বোঝা গেছে এটা? ওকে। তো এখন আসো আমরা আরেকটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এটা আমাদের কাজে লাগবে, যা সূত্রগুলো বলে দিচ্ছি। মোলার আপেক্ষিক তাপ, হ্যাঁ এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে, সিকিউ তো করবে। মোলার আপেক্ষিক তাপ কি? যে এক মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু আমাদের কি লাগে? যতটুকু তাপ লাগে, এটা তো মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? তো মোলার আপেক্ষিক তাপের সূত্রটা হচ্ছে এরকম, সি সমান 1 মোল না n, 1 মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, এখানে 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে তাকে আমরা বলি মোলার আপেক্ষিক তাপ।
দেখো সূত্র থেকে সংজ্ঞা থেকে সূত্র, এক মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগে তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। বুঝা গেছে? মোলার আপেক্ষিক তাপের তাহলে যদি আমি এককটা বলি, আমার শীতে একটু প্রমাণ টমান আছে আর কি, তো ওই প্রমাণ টমান দেখো, তোমার এখন টাইম নেই। তাহলে আমি যদি এককটা বলি, তাহলে এটার একক কত? জুল না? এটা মোল উপর মোল ইনভার্স 1, আর এখানে হচ্ছে ক্যালভিন ইনভার্স 1। ঠিক আছে, এটা আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সিবি, একটা হচ্ছে সিপি। সিবিটা হচ্ছে স্থির আয়তনে, আয়তনটা স্থির, কি বলছিলাম ভালো করে বুঝো, স্থির আয়তন। আর এটা কত? স্থির চাপ। এ ভালো করে বুঝো, তোমরা ওই বাকি দুজন কথা বলো না কেন, সূত্র সেম, জাস্ট এখানে কত হবে এন ডেল টি, তারপর কত কিউ, ডেল কিউ বা কিউ দিলে হবে, এখানে ধরো কিউ বি দিবা, তাহলে বুঝবা যে এটা কত স্থির আয়তনে। তাহলে এখানে কত কিউ পি, আর এখানে কত এন ডেল টি। তাহলে স্থির আয়তনে যদি তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করে, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সূত্র কি? তুমি বলবা সংজ্ঞা, স্থির আয়তনে এক মোল পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। জাস্ট ওই প্রতি লেজ স্থির আয়তন লাগাই দিবা, এখানেও সিপি লাগাই দিবা। ঠিক আছে, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে কেন সিপি বড় সিপি থেকে, কেন এটা হয়? খ নম্বরের প্রশ্নটা আসে, প্রশ্ন হচ্ছে কেন। দেখো সিবিতে কিন্তু কোনো কাজ হয় না, সিবিতে কি হয় না, কোনো কাজ হয় না, কারণ স্থির আয়তন, এটাও তুমি বলতে পারো। এখানে কিন্তু কাজ হয়, তো এখানে যেহেতু কাজ হয় তাহলে কাজ হওয়ার জন্য বেশি তাপ লাগবে, তার মানে এখানে বেশি। ব্যাখ্যাটা বুঝছো? তাহলে এই প্রশ্নের ব্যাখ্যাটা অবশ্যই তোমরা ভালোভাবে দিবা। এবার আসো যে সিপি মাইনাস সিবি, এটাকে বলা হয় আর, এটাকে বলা হয় কি আর, এটাকে কি বলা হয় আর, মানে এই আর এর মান তোমরা জানো 8.314 অথবা 0.0821। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। এটা হচ্ছে কত? নিউটন মিটার ইনভার্স মোল ইনভার্স 1 ক্যালভিন ইনভার্স 1। আচ্ছা, তাহলে আমরা দুইটা সূত্র জানছি। আবার সিপি ডিভাইডেড বাই সিবি, এই দুইটার অনুপাতকে বলা হয় গামা। এইটা হচ্ছে আমাদের উদ্দীপকের যে গামাটা। তাহলে দেখো এখানে আমরা যা দেখছি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলে ফেলছি। সি এর পরিচয় কি? মোলার আপেক্ষিক তাপ। সিবির পরিচয় কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিপির পরিচয় কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো আমরা দেখলাম যে এই দুইটার অনুপাত, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তো এই দুইটা কনস্ট্যান্ট থেকে বাদ গেলে এটা একটা কনস্ট্যান্ট, আবার এই দুটোর অনুপাত একটা কি কনস্ট্যান্ট। বুঝছো কিনা বলো? এই সূত্রগুলো একটু উঠাও তাড়াতাড়ি। সূত্রগুলো একটু উঠাও। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তো আমরা এখন তাহলে সিপি আর সিবির মধ্যে একটা সম্পর্ক দাঁড় করে ফেলছি, যে সিপি আর সিবি এর মাইনাস হচ্ছে আর, এটা হচ্ছে কত? গামা। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানে অনেকগুলো ছোট ছোট সূত্র আসে, সূত্রগুলো একটু তোমরা মাথায় রাখতে হবে। সেটা যে আমি যা সূত্রগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, মনে রাখবা যে সিপি সমান সমান সিবি সমান সমান মনে রাখবা F/2 আর। ভাইয়া F/2 আর এর মধ্যে মানে কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, এফ হচ্ছে কি স্বাধীনতা, তোমরা আদর্শ কাছে পড়বা স্বাধীনতার মাত্রা। এফ হচ্ছে কি, আমি কখন কী ব্যবহার হবে এটা বলে দিব। আর সিপি সমান সমান একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে আর ইন্টু 1 প্লাস F/2। এফটা কি স্বাধীনতার মাত্রা, বোঝা গেছে? আর এর সাথে তাহলে এই যে সূত্রটা দেখলাম, সিবি এর সাথে আর এর সম্পর্ক, সিপি এর সাথে আর এর সম্পর্ক আলাদা আলাদা। এটা মানে ভাঙিচুরি প্রমাণ টমান করা যায় আর কি, বুঝছো কিনা? বুঝছো? ওকে। তো এখন দেখো তোমরা একটু আগে যে একটা সূত্র পাইছো মনে আছে, এই যে এই সি সমান সমান কিউ ডিভাইড বাই এন ডেল টি, মানে দেবে যে কিউর পরিবর্তে এন সি ডেল টি দেখবে আর কি, এন সি সিবি ডেল টি। এই সূত্রটা কি আবার হতাশ হয় না, সৃজনশীল করতে কাজে লাগবে, বুঝছো? এটা তো লেখা যায় কিউ সমান সমান। তাহলে দেখো তো তুমি যদি আমাকে বলো ভাইয়া ডি কিউ সমান সমান, বা শুধু কিউ সমান সমান ডিউ প্লাস কত ডিডাব্লিউ না, তো ইউর পরিবর্তে তুমি কি লিখতে পারো না এন সি ডেল টি লিখতে পারো কিনা? আর F/2 এই অভ্যন্তরীণ শক্তি মনে আছে তোমাদের 3/2 এনআরটি, একটা সূত্র মনে পড়ছো আদর্শ কাছে, এটা মূলত 3/2 এনআরটি, এটা হচ্ছে মূলত কি বলতো, এটাকে ডিগ্রিজ অফ ফ্রিডম বাই 2 এনআরটি, বুঝছো? ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমাদের এটা, আমরা ওই যে আদর্শ কাছে খুবই ভালোভাবে পড়ছিলাম। আর এখানে কথা হবে ফি ইন্টু ডেল বি। তো এগুলো থেকে আমাদের সৃজনশীল আসে আর কি, ভালো করে এটা মাথায় রাখবা, বুঝছো কিনা?
আচ্ছা, তো এই দেখো এখানে মূলত আমি এই যে এই যে সূত্রটা পাইছি না, এই দেখো এই দুইটা সূত্র পাইছি না, এটা আমি কোত্থেকে পাইছি এটা আমি দেখা দিই একটু। আচ্ছা ওকে, এখান থেকে কি বাদ যায় বলো তো, এখান থেকে উভয় পক্ষ থেকে কী বাদ যায়? আচ্ছা ফি ভি, এখন আমরা বলো তো এন সি ডেল টি আমি লিখলাম, তারপরে সমান সমান F/2 এন আর টি আমি লিখলাম, ফি ভি ইকুয়াল টু এন আর টি না, ফি ভি, তাহলে এখানে ফি ভি ডেল বির জায়গায় এন আর ডেল টি লিখতে পারো না? লিখতে পারো কি না এন আর ডেল টি? আচ্ছা এখন উভয় পক্ষ থেকে কী বাদ দিবা বলো তো, উভয় পক্ষ থেকে কী বাদ দিবা? উভয় থেকে কী বাদ দিবা? এন বাদ যাবে, আর কি বাদ যাবে? হ্যাঁ ডেল টি বাদ যাবে। হ্যাঁ তাহলে তো সি সমান সমান কি লিখতে পারি আমরা? F/2 আর আর প্লাস আর, এটা আমি সিপি না, এটা এই দেখো এই আমি বলি, এই যে আমি এখন তোমার মনে প্রশ্ন, হ্যাঁ টি টি আর ডেল টি, ওই যে তাপমাত্রা পার্থক্য একই কথা আর কি। এখানে দেখো এখানে কিন্তু এটা সিপি হবে, কেন ভাইয়া সিপি? কারণ যদি তুমি সিবি নাও তখন কিন্তু তোমার কিছু কাজ থাকে না, সিবি স্থির আয়তন, তাহলে এটা কি সিপি হবে নাকি সিবি হবে? সিপি, কারণ সিবি হইলে ওটা স্থির আয়তন, স্থির আয়তনে তো কাজ হয় না, কিন্তু তুমি যেখানে কাজ বসাইছো ঠিকই, তাহলে এটা অবশ্যই কী হবে? সিপি। তাহলে সিপি, এই যে আমি তোমাকে একটু আগে একটা বলছিলাম মুখস্থ করার সূত্র এই যাবে এইটা, তাহলে সিপি সমান সমান মুখস্থ কিছু দেখা নেবে, তারপর দেখালাম মনের ভিতরে কুতকুত করে তো F/2 + 1 আর কমন নিয়েছে এই যে এটা, পরে এই যে তো এই সূত্রে এই যে এখান থেকে এটা বসা দিয়ে F/2 আর আসে আর কি। এটা এটা কোথা থেকে আসে জানো? সিবি সমান F/2 আর, ওই যে এখানে সিবি বসে এখানে কত এই মানটা এখানে বসা দিলে তখন এখানে সিবি সমান সমান এটা আসে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সিবি সমান সমান F/2 আর, সিবি সমান সমান আর প্লাস 1/F/2, সূত্রগুলো উঠাও। আচ্ছা এটা যদি হয়, এবার আসো আমরা এফের গামার মানটা আমরা যদি একটু নির্ণয় করার জন্য ট্রাই করি। গামার মান, গামা সমান সমান কত? গামা সমান সমান কত? আচ্ছা আমি প্রমাণটা দেখালাম না, এক পারমাণবিকের জন্য গামার মানটা লেখো, এক পারমাণবিকের জন্য গামার মান হচ্ছে কত? 1.67। তারপরে এক পারমাণবিক কারা কারা? এক পারমাণবিক কারা কারা? হাইড্রোজেন H2, একটা পরমাণু শুধু, হিলিয়াম O2, ঠিক আছে, এই সরি দুইটা, হিলিয়াম হ্যাঁ হিলিয়াম, ওকে। আর দ্বি পারমাণবিক কারা? দ্বি পারমাণবিক আমার হচ্ছে 1.44, যেমন H2 N2, এরা হচ্ছে দ্বি পারমাণবিক। এখানে আরও আছে তো, নিয়ন আছে না, আর্গন আছে না, আর এখানে H2 N2 আর কি হইতে পারে বলো তো? O2 1.41 না নাকি 1.4 দিলে হয়? হ্যাঁ, আর হচ্ছে বহু পারমাণবিক, বহু পারমাণবিকের জন্য হচ্ছে কত? 1.33, যে মানগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? বহু পারমাণবিকের জন্য 1.33। আচ্ছা তো এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে না, এটা কিন্তু বহু পারমাণবিক। তারপরে N2O, এটা কি? এটা ব্যতিক্রম, এরা বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও এদের মানটা 1.4 হয়, দ্বি পারমাণবিক মধ্যে আচরণ করে। কেন জানো? কারণ আমরা জানি S2, এই S2টা কি বলো তো? এটা হ্যাঁ দেখো এসটা এরকম সরলরৈখিক না, এসটা সরলরৈখিক না, তারপরে N2টা কত? এই Nটা কত? সরলরৈখিক, ট্রিপল বন্ড আর কি সরলরৈখিক। অনুরূপভাবে এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু সরলরৈখিক। এই যে এরা বহু পারমাণবিক হওয়া সত্ত্বেও এটা সরলরৈখিকের মতো আচরণ করে, এদেরকে আমরা 1.4 দিয়ে দিই আর কি, বুঝছো কি না কাহিনিটা? তাহলে এই মানটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কোশ্চেনে মাঝে মধ্যে বলবে, না বলে থাকলে এটা মুখস্থ রাখার কোনো ব্যাপার না। 1.67, 1.4, 1.33, এটা হচ্ছে গামার মান। গামার মানটা আমি তোমাদের পিডিএফ প্রমাণ আছে, প্রমাণ দেখার দরকার নেই, ঠিক আছে? তো আজকে তোমরা আমি দেখো, তা আজকে এই পর্যন্তই, আমি পরের দিন ক্লাসটা ইনক্লুড করে দেবো।